কলকাতার ফুটবল ইতিহাসের কথা উঠলেই আমরা সাধারণত দুটি নাম শুনি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কিন্তু কলকাতার ফুটবলের পূর্ণ ইতিহাস বুঝতে হলে আরেকটি নামকে সমান গুরুত্ব দিতে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব। 1891 সালে প্রতিষ্ঠিত এই ক্লাব শুধু একটি ফুটবল দল ছিল না, এটি কলকাতার ফুটবল কাঠামোর এক গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছিল। আজ আমরা দেখব কিভাবে এই ক্লাবের উত্থান ঘটলো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। চ্যাপ্টার 1। 19 শতকের শেষ ভাগে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ফুটবল তখন মূলত ব্রিটিশ সেনাবাহিনী ও রেজিমেন্ট দলগুলির নিয়ন্ত্রণে। আমরা দেখব 1898 সালে প্রতিষ্ঠিত ক্যালকাটা ফুটবল লিগ ছিল এশিয়ার প্রাচীনতম লিগ প্রতিযোগিতা। এই প্রেক্ষাপটে 1891 সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা অত্যন্ত তাৎপর্য ছিল। এটি কেবল একটি স্পোর্টস ক্লাব ছিল না, কিন্তু এটি কলোনিয়াল ইন্ডিয়ার মুসলিম কমিউনিটির একটা অন্যতম বড় অংশ ছিল। সেই সময় মুসলিম সমাজে শিক্ষা, সাহিত্য ও সামাজিক সংস্কার আন্দোলনের প্রসার ঘটছিল। মোহামেডান স্পোর্টিং সেই আধুনিকতার ধারার মধ্যেই জন্ম নেয়। চ্যাপ্টার 2। আমরা কিন্তু বলতে পারি ক্লাবটির প্রকৃত উত্থান ঘটে 1930-এর দশকে। গুরুত্বপূর্ণ সাফল্য সেই সময়কার হলো গিয়ে 1933 সালে ডুরান্ড কাপ জয়, 1934 থেকে 1938 পর্যন্ত টানা 5 বার ক্যালকাটা ফুটবল লিগ জয়। এই সাফল্য শুধু ট্রফি জয় ছিল না, এটি ছিল ব্রিটিশ রেজিমেন্টের আধিপত্য ভাঙার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, ভারতীয় ক্লাবগুলির ধারাবাহিক শ্রেষ্ঠতার সূচনা। 1930-এর মাঝামাঝি সময় মোহামেডান স্পোর্টিং কলকাতার অন্যতম শক্তিশালী ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত হয়। সমসাময়িক সংবাদপত্র ও লিগ রেকর্ড এই দাবিকে সমর্থন করছে। চ্যাপ্টার 3। সময়ের সঙ্গে সঙ্গে কলকাতার ফুটবল 3টি বড় ক্লাবকে কেন্দ্র করে গড়ে ওঠে, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিটি ক্লাবের আলাদা ঐতিহাসিক পটভূমি রয়েছে। আমরা সেই সময় দেখতে পারবো মোহামেডান ক্লাবে কিন্তু মেইনলি সব মুসলিম প্লেয়াররা ছিল। তো আমরা এটা দেখতে পারবো ভালো মতন কিন্তু প্রত্যেকটা কমিউনিটির রিপ্রেজেন্টেশন ছিল প্রত্যেকটা ক্লাবে। যেরকম মুসলিমদের জন্য আমরা দেখতে পারবো মোহামেডান ক্লাব ছিল। তাই বলে এই বলছি না হিস্ট্রিতে যে কোনো হিন্দু প্লেয়ার কিংবা কোনো জৈন প্লেয়ার কিংবা অন্য কোনো রিলিজিয়নের প্লেয়ার কিন্তু মোহামেডানে খেলছে না, খেলেনি, সেটা কিন্তু আমরা একবারও বলছি না। কলোনিয়াল ইন্ডিয়াতে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং মেনলি কলোনিয়াল ইন্ডিয়া কিংবা পরে আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা দেখতে পারবো কিন্তু মুসলিম কমিউনিটিকে এটা ভালো মতন রিপ্রেজেন্টেশন করছিল, এবং ম্যাচগুলি কিন্তু খুব ইন্টেন্সিফাইড হয়ে যাচ্ছিল। বিকজ আমরা যদি দেশভাগের সময় দেখি, সেই সময়টা আমরা দেখতে পারি তখন কিন্তু মুসলিম আর হিন্দু পুরোপুরি একেবারে চরম লেভেলে চলে গেছিল। চারিদিকে দাঙ্গা ছিল, মুসলিম হিন্দু মুসলিমকে মারছে, মুসলিম হিন্দুকে মারছে। সেই সময় কিন্তু ম্যাচগুলি পুরোপুরি ইন্টেন্সিফাইড হয়ে গেছিল। চ্যাপ্টার 4। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, মোহামেডান স্পোর্টিং কোনো রাজনৈতিক দল ছিল না। তবে স্পোর্টস হিস্টোরিয়ানসরা বলে এটি কিন্তু কলোনিয়াল ইন্ডিয়াতে ফুটবল কমিউনিটিতে মুসলিমদের ভালো রিপ্রেজেন্টেশন করতে সাহায্য করছিল। যখন ভারতীয় ক্লাবগুলি ব্রিটিশ দলকে পরাজিত করত, তা কেবল ক্রীড়া সাফল্য হিসাবে নয়, বরং সামাজিক সক্ষমতার প্রতীক হিসাবে দেখা হতো। মোহামেডানের সাফল্য মুসলিম সমাজের নগর জীবনে সক্রিয় অংশগ্রহণের এক দৃশ্যমান উদাহরণ তৈরি করে। এটি ছিল প্রতিনিধিত্বের প্রসার। চ্যাপ্টার 5। 1947-এ দেশভাগে বাংলার সামাজিক ও অর্থনৈতিক কাঠামো পুরোপুরি পাল্টে দেয়। আমরা দেখতে পারবো ইস্টবেঙ্গল শরণার্থী আবেগের প্রতীক হয়ে ওঠে, মোহনবাগান জাতীয়তাবাদী ঐতিহ্য বহন করে, মোহামেডান স্পোর্টিংকে তখন নানা প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তবুও ক্লাবটি টিকে থাকে, এবং বিগ 3 ধারণাটি কলকাতার ফুটবল সংস্কৃতিতে স্থায়ী হয়ে যায়। চ্যাপ্টার 6, দ্য লাস্ট চ্যাপ্টার অফ দিস ভিডিও। আমরা এখন দেখতে পারবো, আমরা যদি কন্টেম্পোরারি হিস্ট্রি দেখি কিংবা মডার্ন হিস্ট্রি দেখি, তাও যদি আমরা ছেড়ে দিই, আমরা এখনকার সময় দেখি কিংবা আমরা ডিকেডসের পর ডিকেডস দেখি, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আর আগের সেই ক্লাব নেই। বিশাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমরা দেখছি রিসেন্টলি আইএসএলও খেলছে, কিন্তু আইএসএল সেভাবে কিন্তু কম্পিট করতে পারছে না। কিন্তু এটা বুঝতে হবে যে ইতিহাস বলছে মোহামেডান স্পোর্টিং প্রান্তিক ছিল না, এটি ছিল কেন্দ্রীয় শক্তি। কলকাতার ফুটবল ইতিহাসের পূর্ণাঙ্গ বর্ণনা মোহামেডানকে ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ। আমার বিশ্বাস এই ভিডিওটা ভালো লেগেছে, আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। এবং একটা কথা আমি বলতে চাই যে ফিডব্যাক আমরা ডিজার্ভ করি, মানে আমি এটাই বলছি যে ফিডব্যাক যারা যারা ভিডিওতে দেখছো যারাই দেখছো আমি যেটা বলছি, অবশ্যই একটা ফিডব্যাক কমেন্টে জানিও, তাহলে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। বিকজ উই ওয়ান্ট টু ইমপ্রুভ অ্যান্ড উই নিড ফিডব্যাক টু ইমপ্রুভ, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট বেসিক থিং দ্যাট উই নিড। অফকোর্স উই নিড লাইক অ্যান্ড এভরিথিং, কিন্তু আমি সেটাও বলছি যে আমাদের একটু ফিডব্যাকটা দরকার। যেরকম আগের ভিডিওটা মানে কলকাতা ডার্বির ভিডিওটা আমি ছেড়েছিলাম, আমি ভাবিনি যে 1000টা ভিউজ চলে আসবে, এত মানে ভালো, মানে ভিডিওটা আমি আরও ভালো করতে পারতাম। সো নেক্সট পার্টটা আমি আরও ভালো করব, বিকজ আমি দেখেছি যে মানুষের ভালো লেগেছে এটা, সো ওটা আমি আরও ভালো করব। বেসিক্যালি আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম
আই টক অ্যাবাউট ইউরোপিয়ান ফুটবল, আর ওটাই আমি করছি। কিন্তু রিসেন্টলি আমার মনে হলো যে ইন্ডিয়ান ফুটবলের নিয়ে ভিডিও বানানো যায়, তাই বানাচ্ছি। আমি তো মোহনবাগান সাপোর্টার, সো কিন্তু আমি তো সবাইকে নিয়ে ভিডিও বানাচ্ছি, যে এমন না যে মোহনবাগানকে নিয়ে ভিডিও বানাই। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি যেটা বলছিলাম অবশ্যই, যে আমার মনে হয় উই ডিজার্ভ আ ফিডব্যাক। বাই ফর নাও, পরের ভিডিওটা দেখা হবে। লেটস গো।